জম্বি ফিল্ম তো আমরা কতই দেখি, তাই না? কিন্তু সব ফিল্ম কি শুধু ভয় দেখানোর জন্য তৈরি হয়? কিছু কিছু ফিল্ম আছে যেগুলো আসলে সমাজের একটা আয়নার মতো কাজ করে। আজ আমরা ঠিক সেরকমই একটা ফিল্ম নিয়ে কথা বলবো। ট্রেন টু বুসান। এটা শুধু একটা রুদ্ধশ্বাস বাঁচার লড়াইয়ের গল্প না, এটা আসলে মনুষ্যত্বের এক চরম পরীক্ষার গল্প। ফিল্মটা শুরুই হয় একটা অদ্ভুত দৃশ্য দিয়ে। একটা বায়োটেক কোয়ারেন্টাইন জোন, আর তার বাইরে একজন ট্রাক ড্রাইভার আপন মনে বের করে বলছে, নিশ্চয়ই বড় কিছু একটা হয়েছে। এই ছোট্ট একটা লাইন, কিন্তু এটাই পুরো গল্পের জন্য সুরটা বেঁধে দেয়। মানে মূল কাহিনী শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের মনে একটা অজানা ভয়, একটা আশঙ্কা ঢুকে যায়। প্রথম পর্ব, এক স্বার্থপর দুনিয়া। আতঙ্কের আগে যাত্রীদের পরিচয়। তো গল্পটা শুরু হচ্ছে সিওল থেকে বুসানগামী একটা হাই স্পিড ট্রেনে। এখানেই আমাদের দেখা হয় গল্পের মূল চরিত্র সোক উয়ের সাথে। সে একজন খুবই ব্যস্ত বাবা, এতটাই ব্যস্ত যে নিজের মেয়ের থেকেই যেন যোজন যোজন দূরে। কে এই সোকু? পেশায় সে একজন ফান্ড ম্যানেজার, বেশ সফলও বটে, কিন্তু তার জগৎটা শুধু কাজ আর নিজের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ। ফিল্মে আরেকটা চরিত্র তো তাকে নিয়ে বলেই ফেলে যে ওরা অন্যদের রক্ত চুষে বেঁচে থাকে। এই একটা কথাই কিন্তু তার চরিত্রটা বোঝার জন্য যথেষ্ট, তাই না? সুকো তার ছোট্ট মেয়ে সুয়ানকে কি শেখাচ্ছে জানেন? সে বলছে এরকম পরিস্থিতিতে শুধু নিজের কথাই ভাবতে হয়। কিন্তু ঠিক তার উল্টোটা করে দেখায় সুয়ান। সে নিজের সিটটা একজন বয়স্ক মহিলাকে বসার জন্য ছেড়ে দেয়। মানে বাবা আর মেয়ের চিন্তাভাবনার মধ্যে যে কি বিশাল পার্থক্য, সেটা একদম শুরুতেই পরিষ্কার হয়ে যায়। তো তারা যাচ্ছেটা কোথায়? গন্তব্য হচ্ছে বুসান। কেন? কারণ মেয়ে সোয়ানের জন্মদিনের আবদার, সে মায়ের সাথে দেখা করতে চায়। কিন্তু এটা মোটেও কোনো হাসিখুশি ফ্যামিলি ট্রিপ না। সোকুয়ের কাছে এটা যেন একটা দায়সারা দায়িত্ব পালন করা। আর এটাই বাবা মেয়ের মধ্যেকার দূরত্বটা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দ্বিতীয় পর্ব, রেল লাইনে বিশৃঙ্খলা। সেই মুহূর্ত যখন সব কিছু বদলে গেল। আর ঠিক এখানেই, এই আপাত শান্ত যাত্রাপথেই শুরু হয় আসল ভয়াবহতা। মাত্র একটা ঘটনা, আর নিমিষার মধ্যে শান্ত ট্রেনটা একটা চলন্ত নরকে পরিণত হয়। এই সংক্রমণটা যে কি ভয়ঙ্কর দ্রুত ছড়ায় তা ভাবা যায় না। দেখুন, ট্রেনের দরজাটা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন অসুস্থ মহিলা কোনো মতে টলতে টলতে ভেতরে ঢুকে পড়ে। এর ঠিক 1.5 মিনিটের মাথায় একজন অ্যাটেন্ডেন্ট তাকে সাহায্য করতে যায়, আর 2.5 মিনিটের মাথায় সেই অ্যাটেন্ডেন্ট নিজেই আক্রান্ত হয়। বিশ্বাস করবেন না, মাত্র 4.5 মিনিটের মধ্যে গোটা একটা ট্রেনের বগি সংক্রমিত হয়ে যায়। শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা মাত্র কয়েকটা মিনিট। এদিকে টিভিতে যখন এই ভয়াবহতার খবর দেখানো হচ্ছে, তখন ট্রেনের ভেতর যাত্রীদের প্রতিক্রিয়াটা একবার ভাবুন। একজন তো বলেই বসলেন, এরা তো শুধু দাঙ্গা করছে, এদের পিটিয়ে জেলে ভরা উচিত। মানে প্রথমে কেউই বুঝতেই পারেনি যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। সবাই এটাকে সাধারণ গণ্ডগোল ভাবছিল। পর্ব 3, মনুষ্যত্বের পরীক্ষা। যখন টিকে থাকাটাই আসল, আর মানুষের ভালো মন্দ দুটোই বেরিয়ে আসে। আর এই চরম বিশৃঙ্খলার মধ্যেই শুরু হয় মানুষের আসল পরীক্ষা, মনুষ্যত্বের পরীক্ষা। বাইরের দুনিয়া যখন ভেঙে পড়ছে, তখন এই চলন্ত ট্রেনটাই যেন একটা ছোট্ট পৃথিবী হয়ে ওঠে। আর এখানে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তই বলে দেয় এই বেঁচে থাকার লড়াইয়ে মানুষের আসল রূপটা ঠিক কেমন। প্রথম বড় ধাক্কাটা আসে ঠিক তখনই, যখন একদল যাত্রী নিজেদের বাঁচাতে সামনের একটা বগিতে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর সোক সহ বাকিদেরকে সংক্রমিতদের সাথে একটা কাঁচের দরজার ওপারে আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। ভয়, ভয় যে মানুষকে কতটা স্বার্থপর করে তুলতে পারে, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। এক মুহূর্তের জন্য ভাবা জাগত, এমন একটা পরিস্থিতিতে যদি আমরা পড়তাম, কি করতাম? দরজাটা কি খুলে দিতাম? যখন একদিকে নিজের জীবন আর অন্যদিকে আরেকজন মানুষের জীবন, তখন সিদ্ধান্ত নেওয়াটা কি সত্যিই সহজ? আর এই পরিস্থিতিতেই আমাদের পরিচয় হয় ফিল্মের আসল ভিলেনের সাথে। না, কোনো জম্বি নয়, একজন মানুষ, ইয়ন সুক, একজন সিওও। সে বাকিদের বোঝায় যে দরজাটা বন্ধ রাখাই ঠিক হবে। তার কাছে নিজের প্রাণের চেয়ে দামি আর কিছুই ছিল না। সে ছিল চরম স্বার্থপরতার এক জীবন্ত প্রতীক। আর ঠিক তখনই সোক উয়ের নিজের মেয়ে সুয়ান তাকে এমন একটা কথা বলে যা তার ভেতরটা নাড়িয়ে দেয়। সে বলে, তুমি শুধু নিজের কথাই ভাবো, এই জন্যই তো মা তোমাকে ছেড়ে চলে গেছে।
এই একটা লাইন যেন একটা চাবুকের মতো লাগে সোকুয়ের গায়ে, আর এটাই কার বদলে যাওয়ার গল্পের শুরু। চতুর্থ পর্ব, এক বাবার প্রায়শ্চিত্ত। মৃতদের ভিড় ঠেলে এক দীর্ঘ পথ চলা, আর এই মুহূর্ত থেকেই শুরু হয় সোক উয়ের নিজেকে বদলানোর গল্প। এক বাবার মুক্তির লড়াই। মেয়েকে বাঁচাতে হলে তাকে এখন আর আগের মতো স্বার্থপর থাকলে চলবে না, তাকে এখন লড়তে হবে জাম্বিতে ভরা বগিগুলো পেরিয়ে, এক প্রায় অসম্ভব লড়াই। কিন্তু তারা একটা দারুণ প্ল্যান বের করে। তারা জানতে পারে যে এই সংক্রমিতরা অন্ধকারে দেখতে পায় না। তো প্ল্যানটা কি? যখনই ট্রেন টানেলের মধ্যে দিয়ে যাবে, সেই অন্ধকারের সুযোগ নিয়েই তারা এক বগি থেকে আরেক বগিতে যাবে। কি অসাধারণ বুদ্ধি, তাই না? এটা শুধু তাদের সাহসী নয়, তাদের বুদ্ধিরও পরিচয় দেয়। তবে এই অসম্ভব যাত্রাপথে স্যাংহুয়া নামের একজন অন্যদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। সে একাই একটা দরজা ধরে রেখেছিল, যাতে সংক্রমিতদের দলটা এগোতে না পারে। এক কথায়, এক অসামান্য আত্মত্যাগ। আর স্যাংহুয়ার এই বলিদানই যেন সোক উয়ের নতুন নৈতিক আদর্শ হয়ে ওঠে। সে বুঝতে পারে কিভাবে বাঁচতে হয়। আর এর মধ্যেই সোকু ফোনে এমন একটা খবর পায় যা তাকে পুরোপুরি ভেঙে দেয়। সে জানতে পারে এই ভয়ঙ্কর ভাইরাসটা সেই বায়োটেক কোম্পানি থেকেই ছড়িয়েছে, যার সাথে তার নিজের কাজ সরাসরি যুক্ত ছিল। ভাবুন একবার, যে বিপর্যয় থেকে সে মেয়েকে বাঁচানোর জন্য লড়ছে, তার পেছনে পরোক্ষভাবে সে নিজেও দায়ী। এই সত্যটা জানার পর তার চরিত্রটা একটা ট্র্যাজিক পরিণতি পায়। শেষ পর্যন্ত সেই স্বার্থপর সিইও ইয়নসুকের সাথে লড়াই করতে গিয়ে সোক উ কামড় খেয়েই ফেলে। সে বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই, মাত্র কয়েকটা মিনিট। মেয়েকে শেষ পর্যন্ত বাঁচাতে পারার পর এবার তার নিজের পরিণতির মুখোমুখি হওয়ার পালা। আর সেই শেষ মুহূর্তে, যখন সে ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার চোখের সামনে ভেসে ওঠে মেয়ের জন্মের স্মৃতি। একটা ছোট্ট সুন্দর মুহূর্ত। আর তারপর মেয়েকে বাঁচানোর জন্য সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। একজন বাবার ভালোবাসার চূড়ান্ত আত্মত্যাগ। খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু এর আবেগ অসাধারণ। পঞ্চম পর্ব, এক আশার গান। লাইনের শেষে বেঁচে থাকার সুর। এত মৃত্যু, এত অন্ধকারের পরেও কিন্তু গল্পটা শেষ হয় একটা ছোট্ট আশার আলো দিয়ে। ফিল্মের শেষে এমন একটা বার্তা আছে যা সব ভয় আর হতাশার ওপরে, বেঁচে থাকার এক মর্মস্পর্শী বার্তা। শেষ পর্যন্ত এই ভয়াবহ যাত্রার শেষে বেঁচে ফেরে মাত্র দুজন, সুয়ান আর গর্ভবতী সেউংখিয়ং। তারা পায়ে হেঁটে একটা অন্ধকার টানেলের দিকে এগোতে থাকে। কিন্তু মুশকিলটা হলো, টানেলের অন্য পারে যে সৈন্যরা অপেক্ষা করছিল, তারা দূর থেকে বুঝতে পারছিল না এরা মানুষ নাকি সংক্রমিত। আর ঠিক তখনই সৈন্যদের কাছে কড়া নির্দেশ আসে, গুলি করার আদেশ আছে। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। ভাবুন তো, একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতেই দুটো জীবন শেষ হয়ে যেতে পারত। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। সৈন্যরা যখন বন্দুক তাক করেছে, ঠিক সেই মুহূর্তে সুয়ান গাইতে শুরু করে সেই গানটা যেটা সে তার বাবাকে শোনাবে বলে ঠিক করেছিল। একটা ছোট্ট মেয়ের নিষ্পাপ গলার স্বর সেই অন্ধকার টানেলে ছড়িয়ে পড়ে, আর ওই সুরটাই প্রমাণ করে দেয় ওরা মানুষ, ওরা দানব নয়। আর এই শেষ দৃশ্যটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন চারিদিকে শুধু দানবের ভিড়, তখন ঠিক কোন জিনিসটা আমাদের মানুষ বানিয়ে রাখে? চরম স্বার্থপরতা, নাকি অন্যের জন্য নিজের জীবন বাজি রাখার সাহস? এই উত্তরটা ফিল্মটি আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে বলে।